আসসালামু সবাইকে, অনেকদিন পর একটা রিভিউতে দেখা। আজকের এই রিভিউটা আমার করার পার্টিকুলার রিজন হচ্ছে যে আজকে আমরা যে জিপিউটা রিভিউ করব এটি হচ্ছে এনভিডিয়ার RTX 3080 সিরিজের জিপিউ এবং এই পার্টিকুলার মডেলটা হচ্ছে MSI এর গেমিং এক্সট্রাও। আমরা জানি AMD এবং এনভিডিয়া দুটো বড় কোম্পানি থেকে কিন্তু বেশ কিছু জিপিউ এর মধ্যে রিলিজ হয়েছে, বাট আনফর্চুনেটলি গ্লোবাল চিপ শর্টেজের জন্য এই জিপিগুলো পাওয়া খুবই দুঃসাধ্য হয়ে উঠেছে। সো আমরা আসলে কোনো স্যাম্পল ইউনিটের জন্য ওয়েট না করে ভাবলাম যে ঠিক আছে, আমি লাইক ওয়াজ ওয়ান অফ দ্য লাকি পার্সন যে অ্যাকচুয়ালি একটা 3080 নিতে পেরেছি। সো ভাবলাম ঠিক আছে, তাহলে আমার জিপিউটা দিই, ওয়াই নট আমরা দেখতে পারি জিপিউটার নতুন যে সিরিজটা এসছে এবং এই পার্টিকুলার মডেলটার কী ফিচার্স আছে, পারফরমেন্সকে, এবং স্পেশালি বিং 2080 ইউজার, সেম গেমিং এক্সট্রাও। সো দুইটা গেমিং এক্সট্রাও সেম লেভেলের ফ্ল্যাগশিপ লেভেলের কার্ডের মধ্যে কী ডিফারেন্স আছে, কী ডিজাইনে কী চেঞ্জ হলো, এগুলো বলাটাও বেশ সহজ হবে বলে মনে করি। সো চলুন আমরা এটার ওভারভিউ দেখি অ্যান্ড দেন আমার পারফরমেন্সে চলে যাব। সো আগানো যাক। প্রথমে যদি কার্ডের অ্যাপিয়ারেন্স নিয়ে কথা বলি, কার্ডটি মনোক্রম ফিনিশে ডিজাইন করা, ম্যাট ব্ল্যাক এবং ম্যাট সিলভার দিয়ে। সেই ক্ষেত্রে আপনার সেটআপের যদি অন্যান্য কম্পোনেন্টের কালার ডিফারেন্ট কিছু হয়ে থাকে, এটা কিন্তু খুব ইজিলি ব্লেন্ড ইন করতে পারবে। তো সেই ক্ষেত্রে টেনশনের কোনো কারণ নেই। দ্যাটস আ ভেরি গুড ডিজাইন ডিসিশন আমি বলবো, জাস্ট লাইক লাস্ট টাইম। সো থামস আপ টু MSI। তারপর আমরা যদি কার্ডটা লাইটিং ফিচারগুলো দেখি, লাইটিং ফিচারের ক্ষেত্রে আমরা যে ভার্টিক্যালি মাউন্ট করি সেক্ষেত্রে আমরা কার্ডের ফ্রন্ট ফেসে দুটো LED দেখতে পাবো। সেটিও MSI মিস্টিক লাইট সফটওয়্যার থ্রুতে কাস্টমাইজেবল। এবং আপনারা যেটাকে হরাইজন্টালি মাউন্ট করেন সেক্ষেত্রে ব্যাক প্লেটের সামনে আমরা লম্বা একটা লাইট বার দেখতে পাবো, যেটিও আপনি সফটওয়্যার দিয়ে কাস্টমাইজ করতে পারবেন, অ্যান্ড ইটস কোয়াইট ব্রাইট আমি বলবো। আর ব্যাক প্লেটের কথা যদি বলি, ব্যাক প্লেট বেসিক্যালি এবার গ্রাফিন দিয়ে তৈরি, আনলাইক লাস্ট টাইম। এবার তারা অ্যালুমিনিয়াম দেয়নি, বাট এবার গ্রাফিন তারা যেটা বলছে ইটস লাইট ওয়েট এবং এটা হিট ডিসিপশনের জন্য ইটস কোয়াইট গুড। যদি তারা তাদের সুপ্রিম মডেলে তারা অ্যালুমিনিয়াম ব্যাক প্লেট তারা ইউজ করেছে, সো এবার ক্ষেত্রে এটা ভিন্ন, বাট আই থিঙ্ক বোথ ওয়ার্কস আই গেস। এবার যদি আমরা গ্রাফিক্স কার্ডটার ফিজিক্যাল অ্যাসপেক্ট বলি, সেক্ষেত্রে এবার ট্রিপল ফ্যান ডিজাইন এবারও গতবারের মতোই, এবং সেই ক্ষেত্রে ফ্যানের যে ব্লেডগুলো আছে সেই দুটো ব্লেডের মাথা জোড়া দেওয়া ফর বেটার এয়ার প্রেশার থ্রু ইউর হিটসিং, সেভাবে তারা ডিজাইন করেছে। সো আই থিঙ্ক দ্যাট উড লাইক মেক শিওর যে গতবার থেকে বেটার কুলিং এবার আমরা পাবো। এবং স্পিকিং অফ হিটসিঙ্কের ক্ষেত্রে দিস টাইম হিটসিঙ্ক ইজ লাইক রিয়েলি বিফি। এবার কিন্তু ট্রিপল স্লট কার্ড তারা বলছে, এবং যদি আপনার হরাইজন্টালি মাউন্ট করেন মাদারবোর্ডে সেই ক্ষেত্রে বেশ কয়েকটা স্লট ঢাকা পড়বে আনফর্চুনেটলি। আপনি যদি ভার্টিক্যালি মাউন্ট করেন সেই ক্ষেত্রে মেক শিওর যে আপনার যে সাইড প্যানেল, যদি সেটা গ্লাস থাকে বা মেটাল থাকে, সেটা থেকে এনাফ ডিস্টেন্স থাকে ফর দ্য কার্ড টু গেট এনাফ এয়ার। লাকিলি আমার থার্মালটেক লেভেল 20 GT যে চেসিসটা আছে সেটা বেশ চড়া, সেক্ষেত্রে বাতাস নিয়ে কোনো সমস্যা হয়নি, ইট হ্যাড এনাফ স্পেস। বাট আপনারা যদি সেটা ভার্টিক্যালি বসাতে চান সেক্ষেত্রে মেক শিওর ইউ হ্যাভ এনাফ স্পেস। তারপর যদি আমরা কার্ডটার যে পোর্টসগুলো আছে সেটা নিয়ে কথা বলি, সেক্ষেত্রে আমরা 3টা ডিসপ্লে পোর্ট পাচ্ছি এবং একটা HDMI পাচ্ছি। আই থিঙ্ক দ্যাটস মোর দ্যান এনাফ। আমি রাইট না 4টা মনিটর ইউজ করছি উইথ দিস কার্ড, অ্যান্ড আই থিঙ্ক ইটস জাস্ট ওয়ার্কিং জাস্ট ফাইন। এবং আমরা যদি এবার কার্ডের পারফরমেন্স টেস্টের দিকে যদি আগাতে চাই, সেক্ষেত্রে আমি কিছু কথা বলতে হবে আমাকে। বেসিক্যালি আই হ্যাভ টু রেইজ 2 পয়েন্টস। আমার যে প্রসেসর, আমার পিসিতে যেহেতু আমি আমার কার্ড ইউজ করছি, এবং এক্ষেত্রে আই হ্যাড নো আদার ওয়ে টু লাইক গেট দ্য লেটেস্ট প্রসেসর্স। আমার প্রসেসর হচ্ছে থ্রেডরিপার 2950X, যেটি 16 কোর 32 থ্রেড। সো বলতে পারেন যে ওয়াই গেমিংয়ের ক্ষেত্রে কেন ইউজ করা হচ্ছে, অ্যাকচুয়ালি আমার প্রফেশনাল ইউজ এবং কন্টেন্ট ক্রিয়েশনের জন্য আই নিডেড দিস প্রসেসর, দ্যাটস ওয়াই আই বট ইট। সো দ্যাটস ওয়ান থিং, আমি পারছি না আরও ফাস্টার কোনো প্রসেসর ইউজ করার জন্য, মানে মোর সুটেবল ফর গেমিং, সেটা নাই আমার। আর সেকেন্ডলি হচ্ছে যে আমার এই মাদারবোর্ডে PCIe 4 সাপোর্ট নেই, PCIe 3। আমরা জানি এই কার্ডগুলো কিন্তু PCIe 4 সাপোর্টেড। আমরা ইন্টারনেট থেকে যতখানি দেখেছি সেক্ষেত্রে ডিফারেন্স ইজ নট রিয়েলি দ্যাট হাই। সো আই থিঙ্ক দ্যাট শুড মেক দ্য বেঞ্চমার্কস অ্যাকসেপ্টেবল। এবং আমরা এবার কিন্তু এই কার্ডটার ক্ষেত্রে আমরা 4K বেঞ্চমার্ক টার্গেট করছি, কারণ এইবার যে আর্কিটেকচার তারা দিয়েছে সেই ক্ষেত্রে 1080p-তে কিন্তু CPU বটলনেক থেকে যায়। সেক্ষেত্রে 2080-র সাথে যে ডিফারেন্স যেটা আছে, এটা হয়তো আছে ডিফারেন্স, বাট হয়তো বেশি ইমপ্রেসিভ লাগবে না। So that's why 1440p or 4K gaming এর জন্য এই কার্ডটা more suitable. So for the first time we are doing a 4K gaming benchmark. So I think that should be fun. So let's see, আগানো যাক একবার পারফরমেন্সের দিকে। সো আমরা যে টেস্ট বেঞ্চটি ইউজ করছি সেটার ফুল স্পেসিফিকেশন ফার্স্টে দেখে নিই। প্রথমেই আসছে আমাদের CPU, যেটাতে আমরা ইউজ করেছি AMD Ryzen Threadripper 2950X। র্যাম ছিল TT Toughram 64GB DDR4 3200 MHz। MSI X399 ক্রিয়েশন ছিল মাদারবোর্ড। CPU কুলার হিসেবে ইউজ হয়েছিল TT Florin 360 প্রিমিয়াম এডিশন। সেই সাথে আমাদের পাওয়ার সাপ্লাই ছিল TT Tough Power Brand 850 ওয়াট, এবং ফাইনালি আমাদের চেসিস ছিল TT Level 20 GT RGB।
প্রথমে যে গেমটি বেঞ্চমার্ক করি সেটা হচ্ছে রেড ডেড রিডেম্পশন 2। এক্ষেত্রে আমরা 4K ম্যাক্স আউট সেটিংস উইথ নো AA এবং আমরা মিনিমাম FPS পাই 17 FPS, ম্যাক্সিমাম 81 অ্যান্ড অ্যাভারেজ 51। এখানে মিনিমাম FPSটি কম হওয়ার কারণ হচ্ছে ইন গেম বেঞ্চমার্কেটে স্টার্টার অকার করে, হুইচ ইজ নট ন্যাচারাল। তাছাড়া আমাদের ওয়াটার ফিজিক্স অ্যান্ড অন্যান্য এক্সপেন্সিভ সেটিংস টুইক করলে সেক্ষেত্রে আমরা 60 FPS অ্যাভারেজ ইজিলি অ্যাচিভ করতে পারতাম। গিয়ার্স 5-এ আমরা যে সেটিং ইউজ করছি সেটা হচ্ছে 4K আলট্রা প্রিসেট। সেক্ষেত্রে মিনিমাম 55 FPS, ম্যাক্সিমাম 95 অ্যান্ড অ্যাভারেজ 67। সো 4K 60 FPS গেমিং ইন ইজিলি অ্যাচিভেবল, অ্যাকচুয়ালি ইভেন মোর দ্যান দ্যাট, উইচ ইজ নাইস টু হ্যাভ। তারপর সে শ্যাডো অফ দ্য টুম রেডার। এই ক্ষেত্রে আমরা 4K হাইয়েস্ট প্রিসেট RTX আলট্রা এবং DLSS অন করে আমরা বেঞ্চমার্কটি করি। সেক্ষেত্রে মিনিমাম 51, ম্যাক্সিমাম 115 এবং অ্যাভারেজ পাই 69 FPS। অ্যাগেন 4K 60 FPS, নাইসলি ডান। তারপর আসছে মেট্রো এক্সোডাস। এক্ষেত্রে আমরা যে সেটিংটি ইউজ করছি তা হচ্ছে 4K RTX প্রিসেট DLSS অফ, কারণ এখানে DLSS 1টা বেশ দুর্বল। মিনিমাম পেয়েছিলাম 27 FPS, ম্যাক্সিমাম 58 এবং অ্যাভারেজ 43 FPS। কিছু টুইকিং করলে প্রভাবলি আমরা আরেকটু বেটার পারফরমেন্স পেতে পারতাম, সো সেক্ষেত্রে কিছু করণীয় থাকে হয়তো। তারপর আমরা টেস্ট করেছি ওয়েস্টার্ন ইয়াং ব্লাড। এক্ষেত্রে 4K মেইন 11 প্রিসেট উইচ ইজ দ্য হাইয়েস্ট ওয়ান, DLSS অন করে অ্যান্ড মিনিমাম 79, ম্যাক্সিমাম 156 এবং অ্যাভারেজে 113 FPS। দ্যাটস লাইক হিউজ। এই ক্ষেত্রে আপনার যদি হায়ার রিফ্রেশ রেট মনিটর থাকে 4K-তে তাতে আপনি সেটা এনজয় করতে পারবেন। তারপর আসছে লেটেস্ট কল অফ ডিউটি উইচ ইজ ব্ল্যাক অপস কোল্ড ওয়ার। এক্ষেত্রে আমরা 4K হাইয়েস্ট প্রিসেট উইথ RTX আলট্রা অ্যান্ড DLSS অন। মিনিমাম পেয়েছি 40 FPS, ম্যাক্সিমাম 189, অ্যাভারেজ ছিল 68। বাট এই গেমটির ক্ষেত্রে একটা কথা বলেই রাখতে হয়, কিছু লেভেলে কিন্তু বেশ অপটিমাইজেশন ইস্যু ছিল এবং সেক্ষেত্রে FPS যথেষ্ট ফল করেছে। সো দ্যাটস সামথিং ইউ শুড কিপ ইন মাইন্ড ওয়াইল প্লেইং দিস গেম। তারপর আসছে কন্ট্রোল। এটিতে বেশ ভালো DLSS ইমপ্লিমেন্টেশন আমরা রিসেন্টলি দেখেছি। এক্ষেত্রে আমরা ইউজ করেছি 4K হাই প্রিসেট, RTX হাই এবং DLSS ছিল 1440p এর উপর বেস করে 4K-তে আপস্কেল করা। মিনিমাম ছিল 19 FPS, ম্যাক্সিমাম ছিল 96 এবং অ্যাভারেজ ছিল 57। মিনিমামটার প্রবাবিলিটি কোনো স্টার্টার ড্রপ করেছে। তারপর আসছে সাইবারপাঙ্ক 2077, বহুল আলোচিত গেম। এই গেমের ক্ষেত্রে আমরা 4K রে ট্রেসিং আলট্রা প্রিসেট DLSS অন পারফরমেন্স দিয়ে আমরা চেষ্টা করেছিলাম এবং সেক্ষেত্রে মিনিমাম 32 FPS, ম্যাক্সিমাম 61, অ্যাভারেজ 45। সো আমরা বলতে পারি না ডাউন দ্য লাইন কোনো প্যাচের পর এই পারফরমেন্স ইমপ্রুভ করবে কি না, বাট ফর নাও ইটস কাইন্ড হার্ড টু প্লে ইট অন দিস সেটিংস। তারপর আসছে ডেথ স্ট্যান্ডিং, সাম পিপল কল ইট ওয়াকিং সিমুলেটর। সো এই ক্ষেত্রে আমরা যে সেটিংটি ইউজ করেছি তা হচ্ছে 4K ভেরি হাই প্রিসেট, DLSS অন কোয়ালিটি। মিনিমাম ছিল 58 FPS, ম্যাক্সিমাম 148 এবং অ্যাভারেজ ছিল 105। সো এই গেমটিতে বেশ ভালো পারফর্ম করেছে উইথ DLSS। সো এখানেও হাই রিফ্রেশেড মনিটর থাকলে আপনি অ্যাডভান্টেজ পাবেন, উইচ ইজ নাইস। তারপর আসছে আমাদের সাইফাই নতুন যে স্ল্যাশার গেম, স্ল্যাশার প্লাস রানার, সেটা হচ্ছে গোস্ট রানার। 4K ম্যাক্সড আউট, RTX অন, DLSS অন। এক্ষেত্রে মিনিমাম FPS ছিল 45, ম্যাক্সিমাম 199 এবং অ্যাভারেজ ছিল 68.9 FPS। ম্যাক্সিমামটা কিছু ক্ষেত্রে হয়তো জাম্প করেছে, নট সব জায়গায় না, বাট মোটামুটি ডিসেন্ট FPS-এ খেলা যায় গেমটি। তারপর আমাদের কিছু সিনথেটিক বেঞ্চমার্কের দিকে তাকে আমরা 3D মার্ক টাইমস এক্সট্রিমে পেয়েছিলাম 8577, এটা হচ্ছে বেস স্কোর। এবং পোর্ট রয়্যালে পেয়েছি আমরা 10513 এবং আমাদের DLSS টেস্টে আমরা দেখতে পেয়েছি 23 থেকে আমরা 42 FPS-এ জাম্প করতে পেরেছি উইথ DLSS 2.0 টেস্ট। এবার ওভারক্লকিংয়ের পালা। এক্ষেত্রে আমরা আমাদের কুইক টুইকিংয়ে 2055 মেগার্স পর্যন্ত কার্ডটিকে পুশ করে আমরা স্টেবল রাখতে পেরেছি। এক্ষেত্রে রেড ডেড রিডেম্পশন 2-তে আমরা মিনিমাম 18 FPS, ম্যাক্সিমাম 84, অ্যাভারেজ 52। এক্ষেত্রে আমরা দেখছি যে FPS-এর বুস্ট 1 থেকে 2 আমরা পেয়েছি, উইচ ইজ নট রিলি দ্যাট হাই অর ইমপ্রেসিভ, মোস্টলি ডিউ টু এনভিডিয়ার নতুন আর্কিটেকচার এবং তারা অলরেডি কার্ডগুলোকে বেশ পুশ করে রেখেছে বলা যায়। তারপর আমরা টেস্ট করি শ্যাডো অফ দ্য টুম রেডার। এই ক্ষেত্রে আমরা মিনিমাম 56, ম্যাক্সিমাম 120, অ্যাভারেজ ছিল 72। এক্ষেত্রে 5 থেকে 6 FPS-এর আমরা ইমপ্রুভ পেয়েছি। মিনিমামের ক্ষেত্রে অ্যাভারেজ হয়তো 3-এর মতো, খুব একটা না, বাট অ্যাটলিস্ট বেটার দেন রেড ডেড রিডেম্পশন 2। আর আমরা সিনথেটিক বেঞ্চমার্কে এক্ষেত্রে আমরা ভালো ইমপ্রুভমেন্ট পেয়েছি। 8500 থেকে আমরা কিন্তু 9000 ঘরে চলে আসছি উইথ দিস বুস্ট। সো গেমিং পারফরমেন্স বেঞ্চমার্ক তো আপনারা দেখলেনই। সেক্ষেত্রে 4K 60 FPS-এর যে ড্রিমটা ছিল গেমিংয়ের, আই থিঙ্ক দ্যাটস সামওয়াট ট্রু রাইট নাও। স্পেশালি কিছু গেমের ক্ষেত্রে যখন DLSS আছে সেক্ষেত্রে FPS তো আরও আমরা টানতে পারছি এবং ইভেন উইথ রে ট্রেসিং, এবার কিন্তু রে ট্রেসিংয়ের সেকেন্ড জেন তারা ইমপ্লিমেন্ট করেছে, তাতে কিছুটা পারফরমেন্স আপলিফ্ট আমরা পাচ্ছি। বাট DLSS-এর কারণে কিন্তু এটা প্লেয়েবল FPS, মানে 4K 60 FPS ফুলফিল না করতে পারলেও সব কেসে অ্যাটলিস্ট 4K-তে রে ট্রেসিং দিয়ে গেম খেলার সুযোগটা আছে এবং DLSS 2.0 ইমেজ কোয়ালিটি ইজ ফ্যান্টাস্টিক।
সো ইটস এ ভেরি নাইস টেকনোলজি। সেক্ষেত্রে এই স্বপ্নটাও কিন্তু পূরণ হয়েছে অনেকটা বললো, যদিও এখানে অনেক ইম্প্রুভমেন্টের স্কোপ আছে। আম শিওর যে ডাউন দ্য লাইন আরও ডিফারেন্ট জেনারেশনে এটা আরও ম্যাচিওর হবে, সো উই উইল গেট মোর ডিজায়ার্ড পারফরমেন্স ফ্রম দিস কার্ডস। আর 1080p-তে আমি পার্সোনালি জাস্ট দু একটা গেম ট্রাই করেছিলাম, বাট যেটা বললাম যে সিপি বটলনেকের কারণে জিপি ওয়াজেন্ট পারফর্মিং দ্যাট ওয়েল। সো এই ক্ষেত্রে আপনারা যদি এই জিপিউটা পার্টিকুলার নিতে চান, এই সিরিজের জিপিউ, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই 1080p এর উপরের মডেল লাইক 1440p অ্যাটলিস্ট, আর 4K হলে তো কথাই নেই। সো আপনাদেরকে সেইটা টার্গেট করতে হবে। এবং সোললি ফর দিস কার্ড আমি অ্যাকচুয়ালি 4K মনিটর নিয়ে নিলাম ফাইনালি, জাস্ট হ্যাপি, যদিও ইটস জাস্ট 60 Hz মনিটর। বাট দ্য পয়েন্ট ইজ, আমার মনে হয় না যে এখনও পর্যন্ত 4K 144 Hz মনিটর কোনো প্রয়োজন আছে, বিকজ সেই FPS তুলতে যাওয়া ক্যাজুয়াল গেমের জন্য অ্যাটলিস্ট সেটা আসলে অনেক ক্ষেত্রেই পসিবল হয় না। দ্যাট ওয়াজ মাই ওন চয়েস। সো আই জাস্ট সেভড সাম মানি অ্যান্ড আই ওয়েন্ট ফর আ 4K 60 Hz মনিটর। আর যদি গ্রাফিক্স কার্ডের এবার ডিজাইন নিয়ে যদি আমার কোনো অবজারভেশন থাকে, সেক্ষেত্রে বলবো যে দ্য কার্ড লুকস নাইস রিয়েলি। 2080 যাদের যে গেমিং এক্সট্রা MSI ছিল, সেই সাথে এটা যে চেঞ্জটা আসছে, ইটস নট রিয়েলি ম্যাসিভ কোনো চেঞ্জ আসে না, এটা অনেকটা কাছাকাছি। লাইটিংয়ের পজিশনে কিছু চেঞ্জ আছে ডিজাইনে, যদিও পার্সোনালি আমার কাছে কেন জানি অ্যালুমিনিয়াম ব্যাকপ্লেট এবং তাদের যে ওল্ডার লুকটা ওইটা বেশি পছন্দ হয়েছিল। অ্যান্ড প্রবাবলি আই ওয়াজ লুকিং ফর সাম মোর র্যাডিক্যাল চেঞ্জ, বাট ওরকম তারা করেনি। প্রবাবলি দে প্লেড সেফ, বাট স্টিল ননদালেস ইট ওয়ার্কস অ্যান্ড ইট লুকস নাইস ইন মাই পিসি। এবং কার্ডটার ক্ষেত্রে আরেকটা জিনিস এনভিডিয়ার সাইড থেকে যেটা ওভারঅল আমাদের সবারই অবজারভেশন, সেটা হচ্ছে যে দে শুড হ্যাভ লাইক গিভেন আস মোর VRAM, কারণ আমরা 2080 Ti সেটাই কিন্তু আমরা 11GB আমরা VRAM পেয়েছি, কিন্তু এবার 3080-তে এই জেনারেশনে এসেও 10GB VRAM তারা দিয়েছে। প্রবাবলি এখনও পর্যন্ত 4K গেমিংয়ে 9GB 8GB এরকম টানছে, বাট এরপর ফিউচার প্রুফিংয়ের জন্য প্রবাবলি আরেকটু VRAM বেশি হলে ভালো হতো, বিকজ AMD কিন্তু অনেক বেশি VRAM অফার করছে এই ক্ষেত্রে। সো সেইটা একটা টকিং পয়েন্ট থেকে যায় এই কার্ডটার ব্যাপারে। সো এইটাই বলতে গেলে আমার ওভারঅল যে অবজারভেশনস অন দিস কার্ড। আর যদি কার্ডটার পরিশেষে যেটা বলি যে কার্ডটার কেনার ক্ষেত্রে ইটস রিয়েলি হার্ড, আই নো। ইটস নট জাস্ট শুধু বাংলাদেশে না, এটা পুরো বিশ্বব্যাপী একই সমস্যা, যে চিপ শর্টেজ। আমরা জানি যে নট জাস্ট গ্রাফিক্স কার্ডস, ডিফারেন্ট অনেক ইলেকট্রনিক্সই কিন্তু এখন সাফার করছে প্রোডাকশন লাইনে। So that's why these cards are like really hard to find right now. আসছে, but the price is fluctuating, the price is increasing, you know. So সেই ক্ষেত্রে if you really need this card, আপনি যদি if you want to wait, you can wait, or if you are like really eager যে আপনার এখনই লাগবে, I want to do 4K gaming with all the new titles যেটা আসছে এবং আসতেছে সেগুলোর জন্য, সেই ক্ষেত্রে আপনারা মার্কেটে চোখ কান খোলা রাখতে পারেন যখন এটা আসছে, or you can like talk to people to have it like pre-booked. So that's one thing. সো এই পর্যন্তই আজকের রিভিউ। ইনশাল্লাহ দেখা হবে সামনে মেবি অন্য কোনো কিছু নিয়ে। সো ফর নাও, আল্লাহ হাফেজ।